আজকে আমরা আলোচনা করছি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা 2016 এর প্রশ্ন। একটি জাতীয় প্রশ্ন সবার জন্য। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? প্রায় চাকরি পরীক্ষায় আসে। এই প্রশ্নটি মূলত এসেছে আধুনিক যুগ থেকে, বাংলার আধুনিক যুগ থেকে এই প্রশ্নটি এসেছে যে বঙ্গভঙ্গ রদ হয় কবে। সবাই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। আর যদি বলে বঙ্গভঙ্গ হয় কবে, তা হচ্ছে 1905 সালে। বঙ্গভঙ্গ যদি আপনাদেরকে বলে যে হয় কবে, 1905 সালে। কে করেন? লর্ড কার্জন, তার আমলে বঙ্গভঙ্গ করা হয়েছিল। আর বঙ্গভঙ্গ রদ যার আমলে হয়েছিল তিনি হচ্ছেন লর্ড হার্ডিংস, তার আমলে বঙ্গভঙ্গ রদ হয়। আর এই বঙ্গভঙ্গ রদের ফলেই ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত হয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। আমাদের আব্দুল হাদি উত্তর দিয়েছে, তার উত্তরটি সঠিক হয়েছে। চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্ন। এটি একটি আমাদের জাতীয় প্রশ্ন, এটি প্রশ্ন আসে বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখে পালিত হয়? আমাদের সাথে যুক্ত হয়েছে তানভীর আহমেদ, মোহাম্মদ খায়রুল ইসলাম, আব্দুল হাদি, আব্দুল কাদের, কাকুলি আক্তার। বঙ্গবন্ধুর জন্মদিন কবে পালিত হয়? আব্দুল হাদি উত্তর দিয়েছেন, মৌ চৌধুরী উত্তর করেছেন, এটি হচ্ছে 17 জানুয়ারি। আপনাদের সালটিও আসতে পারে, যদি বলে সাল কত, 1920 সালে। যদি সাল আসে তাহলে হচ্ছে 1920 সালে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে জন্মগ্রহণ করেন। গোপালগঞ্জ সেই সময় জেলা ছিল না, সেই সময় মহকুমা ছিল, জেলা ছিল ফরিদপুর। সরি, এটি 17 জানুয়ারি না, 17 মার্চ বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছেন, 17 মার্চ। 17 মার্চ 1920 সালে। আর 17 মার্চ যে দিবস পালিত হয় তা হলো জাতীয় শিশু দিবস পালিত হয়। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটি এসে মহান মুক্তিযুদ্ধ থেকে। আপনাদেরকে বলতে হবে স্বাধীনতা যুদ্ধের মহিলা বীর প্রতীক কয়জন? মহিলা বীর প্রতীক কয়জন? মুক্তিযুদ্ধের আমাদের 4 ধরনের খেতাব আছে: বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক এবং বীর বিক্রম। আইরিন বাপ্পি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের স্বাধীনতা যুদ্ধের হচ্ছে 2 জন মহিলা খেতাবপ্রাপ্ত, তাদের নামটাও মনে রাখবেন। একজনের নাম হচ্ছে তারামন বিবি, তিনি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। আরেকজনের নাম হচ্ছে সেতারা বেগম, তিনি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি?
সবাই পারবেন যে দ্বীপে গত 5 তারিখে মিয়ানমার গুলিবর্ষণ করেছে, যে দ্বীপটি দখল হয়ে যাওয়ার মতো উপক্রম এরকম ফেসবুকে চাউর হয়েছে। তার মানে বুঝতে পারছেন, আমি আপনাদেরকে ক্লু দিয়ে দিলাম, উত্তর করবেন। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপের নাম সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন থেকে একটু এক্সট্রা পড়ে নেবেন, এখান থেকে আরো আসতে পারে। সেন্ট মার্টিনের অন্য নাম হচ্ছে নারিকেল জিনজিরা। আয়তনটা পড়বেন, আয়তনটা পরীক্ষার জন্য আসে। আয়তন কত? 8 বর্গ কিলোমিটার। 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিনে জলপাই রঙের কচ্ছপ দেখা যায়। আর এইদিকে হাতিয়া, এই দ্বীপটি হচ্ছে নোয়াখালীতে। নোয়াখালীতে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? শৃঙ্গ মানে হচ্ছে চূড়া, পর্বত চূড়া। আমাদের সাথে আরো যুক্ত হয়েছে মোজাম্মেল হক, কাকলি আক্তার। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম? এটির নাম হচ্ছে তাজিংডং বিজয়। তাজিংডং বিজয়, যার অবস্থান হচ্ছে বান্দরবনে। উচ্চতাটাও আপনারা পড়ে রাখবেন, 1231 মিটার উচ্চতা, যার অবস্থান হচ্ছে বান্দরবন। আর এটি হচ্ছে কিয়কারণ হচ্ছে আমাদের দ্বিতীয় পর্বত শৃঙ্গ। সীতাকুণ্ড, এটি চট্টগ্রামে অবস্থিত, যেখানে গরম পানি ঝর্ণা রয়েছে। আর চন্দ্রনাথ, এটি একটি পাহাড়ের নাম। বাংলাদেশে বেশি রেশম চাষ হয় কোন স্থানে? রেশম মানে গুটি পোকা। বাংলাদেশের রেশম চাষ সবচেয়ে বেশি হয় কোথায়? আমাদের সাথে যুক্ত হয়েছে সাখাওয়াত হোসাইন, ফাবিতা আক্তার। আপনারা কারা আছেন সমাজকর্মী পদের জন্য যোগ্য প্রার্থী কারা আছেন কমেন্টের মাধ্যমে জানান। এটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের একটি প্রেস্টিজিয়াস জব, যেটির জন্য অনেকেই অপেক্ষা করেন। এই হাসি মধু যুক্ত হয়েছে আমাদের সাথে মৃণাল ঘোষ, মৃণাল দাশগুপ্তা যুক্ত হয়েছে। আচ্ছা, বাংলাদেশে বেশি রেশম হয় কোথায়? রাজশাহীতে। এখান থেকে আরেকটা পড়বেন যে রেশম চাষকে কি বলা হয়। যদি বলা হয় রেশম চাষকে কি বলা হয়, পারেন কিনা? রেশম চাষকে কি বলা হয়, তেমন একটা মানে খুব কঠিন প্রশ্ন হয় না। তারপরে অনেক প্রার্থীরা তাদের নিয়মিত চর্চার অভাবে ভুল করে থাকেন। রেশম চাষকে কি বলা হয়? রেশম চাষকে বলা হয় সেরিকালচার। সেরিকালচার। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীকের নাম কি? পার্লামেন্ট। বাংলাদেশের পার্লামেন্টের নাম হলো জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের প্রতীকের নাম কি? আমাদের জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অব দ্য নেশনস।
জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। শাপলা অবশ্য আমাদের জাতীয় ফুল। দোয়েল হচ্ছে আমাদের জাতীয় পাখি, বাট পাখি ছাড়া দোয়েল আবার উন্নত জাতের গমের নাম। বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু। হাইতির রাজধানীর নাম কি? হাইতি ল্যাটিন আমেরিকার একটা দেশ। আপনাদেরকে বলতে হবে হাইতির রাজধানীর নাম কি। সবাই বলবেন হাইতির রাজধানীর নাম কি। ভালো প্রশ্ন। এই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে। একটু ভালোভাবে গাইডলাইন ফলো করে যদি এগুলি পড়তে পারেন, অনায়াসে সাধারণ জ্ঞানে 13 থেকে 14 নাম্বার আপনি ইনশাল্লাহ পেতে পারেন। আব্দুল কাদের, আব্দুল হাদি উত্তর দিয়েছেন হাইতির রাজধানীর নাম হচ্ছে পোর্ট অফ প্রিন্স। পোর্ট অফ প্রিন্স। আর কেপটাউন এটি দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী। এটি দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী। আর হারারে হচ্ছে জিম্বাবুয়ের রাজধানী। চলে যাচ্ছি আমরা সুইডেনের মুদ্রার নাম কি? এটি বারবার পরীক্ষায় আসে। সুইডেনের মুদ্রার নাম কি? আমরা ক্লাসে মুদ্রাগুলো সুন্দরভাবে টেকনিকের মাধ্যমে শিখব, ছন্দের মাধ্যমে। এক ছন্দের মাধ্যমে আমরা শত শত মুদ্রা মনে রাখতে পারবো। যারা মুদ্রা মনে রাখতে পারেন না, আমার অনলাইন যে ক্লাসগুলো আছে সেখানে আপনারা অনায়াসে মনে রাখতে পারবেন। সুইডেনের মুদ্রার নাম হলো ক্রোনা। পাউন্ড কয়েকটা দেশের মুদ্রা, তার মধ্যে হচ্ছে যুক্তরাজ্য, এর মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। মিশরের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। ডলার যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম। তাছাড়া অন্যান্য দেশের মুদ্রাও আছে। পেসো হচ্ছে আর্জেন্টিনা, ফিলিপাইন ইত্যাদি দেশের মুদ্রার নাম হচ্ছে পেসো। 10 নম্বরে চলে যাচ্ছি, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? এইটা নিয়ে আপনারা একটু গুলিয়ে ফেলেন। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম আমাদের হাসি মধু সুইডেনের আইসক্রিম। যাই হোক, ছন্দ বানিয়ে ফেলেছেন। হ্যাঁ, নিজে নিজে বানাবেন এইভাবে করে। মৌ চৌধুরী উত্তর দিয়েছেন অলরেডি। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীলনদ। যদি বলা হয় পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীলনদ। এটি তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়েছে নীলনদের। নীলনদ বর্তমান মোট 11টি দেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে। নীলনদের দুটি শাখা নদী রয়েছে। একটির নাম হলো হোয়াইট নীল, আরেকটির নাম হলো ব্লু নীল। আর এই শাখা নদী দুটি সুদানের রাজধানী খার্তুমে মিলিত হয়েছে। নীলনদ ভূমধ্যসাগরে পতিত হয়েছে। আর আমাজন হচ্ছে, এটি দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিস পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে
আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। আমাজন নদী হলো পৃথিবীর বৃহত্তম নদী। আমাজন নদী হলো পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদী। আর দানিউব নদী, যেই নদীটাকে বলা হয় আন্তর্জাতিক নদী। আসলে কোনো পরীক্ষায় ভালো করার জন্য প্রথমে যে কাজটি করতে হয়, বিগত সালের প্রশ্নগুলো খুব ভালোভাবে সলভ করে আগামী প্রশ্নের উপর একটা ধারণা নেওয়া যেতে পারে। তাই এই প্রশ্ন সমাধান ক্লাসগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রথমে বিগত সালের প্রশ্নগুলো কমপ্লিট করে নেবেন। এরপর টপিক ভিত্তিক আপনাদের সমাজসেবার অধিদপ্তরের সমাজকর্মীতে যে টপিক থেকে প্রশ্নগুলো আসবে বা বিষয়গুলো, বাংলাদেশ, আন্তর্জাতিক, দু একটা বিজ্ঞান থেকেও আসতে পারে, কম্পিউটার এবং আইসিটি থেকে দু একটা আসবে। তারপর আপনারা গুরুত্বপূর্ণ টপিকগুলো ধরে ধরে বেসিকভাবে পড়বেন। আমাদের যে প্রচলিত গাইড বইগুলো আছে, তো সেক্ষেত্রে টপিক ধরে ধরে পড়া অনেক কষ্টকর হয়ে যায়। আপনি কি পড়বেন, কি বাদ দিয়ে পড়বেন, এটা নিয়েই মানে চিন্তা ভাবনায় থাকেন। তো যারা অল্প সময়ে ঘরে বসে অনলাইনে সাধারণ জ্ঞানের দুর্দান্ত কোর্স করতে চান, তাদের জন্য সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী নিয়োগ পরীক্ষা সাধারণ জ্ঞানের জিকে কোর্সে ভর্তি চলছে। আগামী মাসের 5 তারিখে আপনাদের সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হবে। আপনারা 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারেন। তো ভর্তি হতে ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলেই সেখানে বিস্তারিত জেনে নিতে পারেন। হাসি মধু স্যার, আপনার মেয়ে সুস্থ আছে? হ্যাঁ, আমার মেয়ে এবং মেয়ের মা দুজনে সুস্থ আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। 11 নম্বর প্রশ্ন, এটি আন্তর্জাতিক থেকে এসেছে। যুদ্ধ, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। প্রথম বিশ্বযুদ্ধ কবে আরম্ভ হয়? প্রথম বিশ্বযুদ্ধ কবে আরম্ভ হয়? আচ্ছা, আদ্রিয়ান হাসান, আই ওয়ান ও সি মোর। আচ্ছা, বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ইনবক্স করবেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে, তারিখটা সহ মনে রাখবেন। সালের 28 জুলাই, 28 জুলাই অস্ট্রো হাঙ্গেরি সেদিনকে সার্বিয়াতে অ্যাটাক করেছিল। আর এই প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি ছিল জার্মানি, তুরস্ক, এরা ছিল অক্ষ শক্তি। আর মিত্র শক্তি ছিল ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র। আব্দুল কাদের স্যার, আমি ভর্তি হতে চাই, ফি কত? আমার রেগুলার ফি হচ্ছে 1020 টাকা। তবে আগামী 3 দিনের মধ্যে আপনারা যদি অ্যাডমিশন নেন, তবে সেক্ষেত্রে কোর্স ফি হচ্ছে মাত্র 310 টাকায় আপনারা এই কোর্সটি করতে পারবেন। প্রতিটি ক্লাসের আপনাদের পিডিএফ নোটস দেয়া হবে। আচ্ছা, চলে যাচ্ছি আমরা 12 নম্বর প্রশ্নে। টি-20 বিশ্বকাপ 2016 এর চ্যাম্পিয়ন দেশ কোনটি? টি-20 বিশ্বকাপ হচ্ছে এটি 2016 সালের। বর্তমান কে চ্যাম্পিয়ন সেটা না, তার মানে বর্তমানটা পড়তে হবে, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট না।
তার মানে বর্তমানটাতে পড়তে হবে। টি-20-র ষোলোর চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আর এবার 2024 সালে টি-20টা ভালোভাবে পড়তে হবে। এটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। আমরা চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্ন। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে? আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে? এই প্রশ্নটা আমাদের নিবন্ধন পরীক্ষায় এসেছিল, তার মানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আপনারা পড়ে রাখবেন বা এই ক্লাস থেকে শিখে রাখতে পারেন। সবার কাছ থেকে উত্তর চাচ্ছি, সবাই ঝটপট উত্তর করবেন। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে? আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হলো 3 ডিসেম্বর। আমাদের 14 নম্বর প্রশ্ন, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? এটি 2016 সালে যিনি ছিলেন তার নাম বলতে হবে। তো এটি আপনাদের আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের যে বর্তমান মহাসচিব তার নামটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের 2016 সালে জাতিসংঘের মহাসচিব ছিলেন বান কি মুন। তিনি হচ্ছেন দক্ষিণ কোরিয়ার বান কি মুন। তবে বর্তমান জাতিসংঘের মহাসচিব তার নাম হচ্ছে অ্যান্থনিও গুতেরেস। তিনি পর্তুগালের নাগরিক। 14 নম্বর চলে যাচ্ছি, শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? এটি আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে প্রশ্নটি এসেছে। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 15টি প্রশ্ন আসছে। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? এটির উত্তরটি হচ্ছে আমাদের 14 ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। তো আজকে আমরা 2016 সালের সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করলাম। তার মানে বুঝতেই পারছেন কি ধরনের প্রশ্ন আসছে। একটু হালকা পাতলার মধ্যে প্রশ্ন আসছে। আপনি একটু ভালোভাবে প্রিপারেশন নিতে পারলে আপনি এখানে 100% অ্যান্সার করতে পারবেন, কোনো সমস্যা নেই। পড়তে হবে, তাই বলে পারবেন পরে পড়বেন, হ্যাঁ থুয়ে দিলে কিন্তু চলবে না। নিয়মিত চর্চা বাড়াইতে হবে। আর আপনারা যারা অনলাইনে ঘরে বসে সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য আমার আগামী 5 তারিখ থেকে অনলাইনে সমাজকর্মী নিয়োগ পরীক্ষার জিকে কোর্সে ভর্তি চলছে। রেগুলার কোর্স ফি হচ্ছে আমার 1020 টাকা। তবে আগামী 3 দিনের মধ্যেই আপনারা যদি অ্যাডমিশন নেন আপনাদের জন্য কোর্স ফি মাত্র হচ্ছে 310 টাকা। কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য 01725930751 এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন। সীমিত সময়ের জন্য মাত্র 310 টাকা। আপনাদের প্রতিটি ক্লাসের বিপরীতে ক্লাস পিডিএফ দেওয়া হবে, প্রতিটি ক্লাসের আলোকে পরীক্ষা নেওয়া হবে। যারা আপনারা অ্যাডমিশন নিতে আগ্রহী আপনারা বিস্তারিত জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ক্লাসটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন যেন আপনাদের জন্য নিয়মিত ক্লাস নিয়ে আমি আসতে পারি।
আপনারা সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।